হ্যালো বন্ধুরা। তখন রাত প্রায় 1টা বাজে। আমার দেবর নিঃশব্দে দরজাটা খুলে ভেতর থেকে বন্ধ করে দিল। আমি এসব আগে থেকেই জানতাম, কিন্তু ঘুমের ভান করলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি ওর উদ্দেশ্য জানতাম, কিন্তু আমি ইচ্ছে করেই চুপ করে রইলাম। সেই রাতে যা ঘটেছিল তা আমার জীবনের এক মোড় ঘুরিয়ে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আমার নাম মানভী আর আমার বয়স মাত্র 22 বছর। আমি ছিলাম তরুণী, শ্যামবর্ণা এবং অবিশ্বাস্য রকম সুন্দরী। আমাকে দেখতে স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবদূতের মতো লাগতো। আমার বিয়ে হয়েছিল পাঞ্জাবে। রাস্তাগুলো খুব সরু ছিল, কিন্তু মনের ভেতরের কথার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আমার ননদ 1 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর আমার স্বামী পঙ্কজ বিয়ের ঠিক 1 বছর পরেই বিদেশে চলে গিয়েছিল। সেখানে ওর একটা ভালো চাকরি হয়েছিল। তখন আমি আর আমার দেবর এই ছোট্ট বাড়িটাতে কোনো মতে দিন গুজরান করছিলাম। আমি একটি ছোট কোম্পানিতে কাজ করতাম, যেখানে আমাকে সংসার ও কাজ দুটোই সামলাতে হতো। আর আমার ভগ্নিপতি তেমন শিক্ষিত ছিলেন না, তাই তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। আগে এমনটাই হতো, কিন্তু আমার দুলাভাই খুব সৎ ছিলেন। তিনি কখনো কাউকে ঠকাননি। পাড়ার সবাই তার সততায় খুব খুশি ছিল। প্রত্যেক রাস্তায় তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। কিন্তু আমার ভাবি তাকে ছেড়ে যাওয়ার পর থেকে তিনি একেবারে চুপচাপ হয়ে গেছেন। মনে হয় যেন হাসি তার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। এখন তিনি খুব কমই কাজে যান এবং সারাদিন নিজের ঘরে বসে টিভি দেখেন। তার চোখে একটা অদ্ভুত যন্ত্রণা ছিল, যা আমাকে রাতে ঘুমাতে দিত না। আমি ভাবতাম, আমি কি তার কষ্টটা কমাতে পারবো? আমি কি তার জীবনে একটু আলো ফিরিয়ে আনতে পারবো? সেটা ছিল এক রাত প্রায় 12টার দিকে আমি জল খেতে উঠলাম। বাড়িটা একদম নিস্তব্ধ ছিল। বাইরে রাস্তায় কুকুর ডাকছিল। আমার দুলাভাইয়ের ঘর ছিল দোতলায়, আর আমারটা একতলায়। তারপর আমি ওপরতলা থেকে কিছু একটা পড়ার শব্দ শুনলাম। আমার বুকটা ধড়াস করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে ভয়ে পাতিতে ওপরে গেলাম। তার দরজাটা সামান্য খোলা ছিল। আমি উঁকি দিলাম। আমার দুলাভাইয়ের মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল। এক হাতে ফোনটা ধরে তিনি কিছু একটা দেখছিলেন। অন্য হাতে ছিল তার ছোট্ট ছেলেটা। ও সম্ভবত ছোট্ট পাপ্পু। ঠিক তখনই তার হাতে থাকা গ্লাসটা মাটিতে পড়ে গেল, কিন্তু তিনি খেয়াল করেননি। দুলাভাই একটা ভিডিও দেখতে দেখতে পাপ্পুর মাথায় মালিশ করছিলেন, তাই আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে তাকে দেখছিলাম। কিছুক্ষণ পর পাপ্পুর মালিশ হয়ে গেলে আমি মোবাইলটা একপাশে রেখে শুয়ে পড়লাম। আমি আস্তে আস্তে সরে গিয়ে নিজের ঘরে চলে গেলাম। নিচে এসে যা দেখলাম আর অনুভব করলাম, তাতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার দুলাভাই এমন কাজ করতে পারেন। কিন্তু তারপর ভাবলাম, এটাই তো স্বাভাবিক। আমি ব্যাপারটা নিয়ে বেশি ভাবিনি। আগের মতো আর নেই। মনে হচ্ছিল যেন আমার হৃদয়ে একটা দড়ি বিঁধে গেছে। আমার দুলাভাই একাকিত্বে ভুগছিলেন, নিজের কষ্টটা মনের গভীরে লুকিয়ে রাখছিলেন। আমি ভাবতে শুরু করলাম, আমি কি ওর জন্য কিছু করতে পারি? আমি কি ওকে সেই সুখের অনুভূতিটা দিতে পারি? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি বুঝলাম, আমাকে ওর জন্য কিছু একটা করতেই হবে। আমি ওর জন্য পনির পরোটা আর গরম আদা চা বানালাম। যখন আমি ওগুলো ওর সামনে রাখলাম, ওকে দেখে মনে হলো ও খুব খুশি হয়েছে। ও বলল, মানভী, এত সকালে এসব? আমি হেসে বললাম, জি, আপনার মুখের ওই পুরনো হাসিটা আমার খুব প্রিয়, আর সেটা ফিরিয়ে আনার জন্য এই সব কিছুই না। ও আমার দিকে তাকিয়ে হাসলো। সেই মুহূর্তে আমার খুব ভালো লেগেছিল। এরপর থেকে আমি ওর সাথে সময় কাটাতে শুরু করলাম। ওকে ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। মাঝে মাঝে আমি ওর বন্ধুদের বাড়িতে ডাকতাম। এখনো আমার সাথে একটু একটু করে মিশতে শুরু করেছে। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন উনি পেছন থেকে এসে বললেন, মানভী, তুমি আমার ছোট বোনের মতো। কিন্তু তোমার মন কি বলে? তুমিও তো একা। তোমার বিয়ের 5 বছর হয়ে গেছে, আর পঙ্কজ একবারও তোমার দিকে ফিরে তাকায়নি, যেন সে তোমাকে ভুলেই গেছে। তার কথা শুনে আবেগে আমার গলা ধরে এলো। আমি নরম সুরে তাকে বললাম, জেঠজি, আমরা দুজনেই একা। হয়তো আমরা দুজনে মিলে এই শূন্যতা পূরণ করতে পারবো। সেদিন সন্ধ্যায় যখন আমি ফিরলাম, জেঠজি উঠোনে বসেছিলেন। আমি তার কাছে গিয়ে কিছুক্ষণ বসলাম। আমি তাকে বললাম, জেঠজি, তোমার মনে আছে? সে বলল, তুমি বলতে যে জীবন একটা নদীর মতো, যা বয়ে চলে। এ কথা শুনে তার চোখে জল ভরে উঠল। হ্যাঁ মানভী, আমার সব মনে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার নদীটা শুকিয়ে গেছে। আমি তার হাত ধরে বললাম, চলো, আজ থেকে আবার এই নদীটা ভরতে শুরু করি। আমরা একে অপরের জন্য সেই বৃষ্টি হতে পারি। সেই রাতে যখন বাড়ির সব আলো নিভে গেল, আমি আমার ভগ্নিপতিকে আমার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার চোখে একটা অদ্ভুত দ্বিধা ছিল, কিন্তু আমি কিছু একটা অব্যক্ত অনুভব করলাম। আমি জিজ্ঞেস করলাম, জিতজি, সব ঠিক আছে তো? সে চুপ করে রইল। তারপর সে মৃদুস্বরে বলল,
মানভী, আজ তুমি যা বললে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি তোমার মধ্যে আমার ছোট বোনকে দেখতে পাই, কিন্তু হয়তো অন্য কিছু। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি মৃদুস্বরে বললাম, জিতজি, আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি। আপনার স্ত্রী চলে গেছেন, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আমার কিছুই নেই। কিন্তু হয়তো আমরা একে অপরের মধ্যেই আমাদের প্রয়োজনীয় সান্ত্বনা খুঁজে নিতে পারবো। লোকে কি বলবে, এই ভাবনাতেই জীবন থেমে যায় না। তিনি আমার হাত ধরলেন। তার হাতের তালুতে এমন এক উষ্ণতা ছিল যা আমার হৃদয় ছুঁয়ে গেল। তিনি বললেন, মানভী, এই পথটা সহজ নয়। আমি হেসে বললাম, সহজ জিনিসে কোনো মজা থাকে না। শুধু আমার সাথে থাকো, তারপর দেখবে জীবন কিভাবে আবার হাসতে শুরু করে। সেই রাতে আমরা মিলিত হলাম। আমরা একসাথে বসে পুরনো দিনের কথা বলছিলাম, ভাবির গল্প, আমার স্বামীর দুষ্টুমি, আর সেই পুরনো দিনগুলো যখন সারা বাড়িতে হাসির প্রতিধ্বনি হতো। কিন্তু সেই রাতে কিছু একটা বদলে গেল। দুলা ভাইয়ের চোখের শূন্যতা কমে গেল, আর আমার মনটা হালকা হয়ে গেল। পরের দিন আমি অফিস থেকে ফেরার পর দুলাভাই আমার জন্য একটি 5 তারা হোটেলে ডিনারের ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা দুজনেই ডিনারে গেলাম। আমরা দুজনেই অনেক দিন ধরেই একাত্মতার অনুভূতি অনুভব করছিলাম। আমি বাইরে থেকে ঝাল কিছু খেয়েছিলাম। হ্যাঁ মানভী, আমাদের মাঝে মাঝে এমন ঝাল খাবার খাওয়া উচিত, সে হেসে বলল। আমি উত্তর দিলাম, হ্যাঁ, তুমি তো আমার জীবনে ইতিমধ্যেই ঝাল মিশিয়ে দিয়েছ। এটা ছিল এক নতুন শুরু। কোনো নাম নেই, কোনো সম্পর্ক নেই, শুধু দুটি হৃদয় যা হয়ে উঠেছিল একে অপরের অবলম্বন। বাইরের দুনিয়াটা একই রয়ে গেল, মানুষ, তাদের কথাবার্তা, তাদের কোলাহল, কিন্তু আমাদের বাড়িতে ছিল এক নতুন ভোর। আর কিছুদিন পরেই আগুনকে সাক্ষী রেখে আমরা দুজনে বিয়ে করলাম। তাই বন্ধুরা, যদি আমার গল্পটা তোমাদের হৃদয়ে কোনো আলোড়ন সৃষ্টি করে থাকে, তাহলে চুপ করে বসে থেকো না। একটা বড়সড় লাইক দাও, সাবস্ক্রাইব করো, যেন তুমি আমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছ।